নমস্কার, আমি সুজয় নীল। চলুন নিয়ে যাই আপনাদের এক অন্য দুনিয়ায়। ফেব্রুয়ারি মাস মানেই প্রেমের মাস। হাতে গোলাপ, মনে বসন্তের ছোঁয়া। এই আবহেই শুরু হয় ভালোবাসার উৎসব। রোজ ডে দিয়ে শুরু হয়ে প্রপোজ ডে, চকোলেট ডে, টেডি ডে, প্রমিস ডে, হাগ ডে, কিস ডে পেরিয়ে শেষ পর্যন্ত 14ই ফেব্রুয়ারি আসে সেই বহু প্রতীক্ষিত দিন, ভ্যালেন্টাইন্স ডে। কিন্তু প্রশ্নটা হলো, কেন শুধু 14ই ফেব্রুয়ারি দিনটাকেই বেছে নেওয়া হলো ভালোবাসার দিন হিসেবে? আসলে এই দিনটাকে ভালোবাসার দিন হিসেবে বেছে নেওয়ার পিছনে রয়েছে এক রক্তাক্ত আত্মত্যাগের ইতিহাস। ভ্যালেন্টাইন্স ডে আজ যতটাই রঙিন, রোম্যান্টিক এবং আনন্দে ভরা হোক না কেন, এর ইতিহাস কিন্তু ততটাই গভীর এবং বেদনাদায়ক। ইতিহাস অনুযায়ী 3য় শতাব্দীতে রোম সাম্রাজ্যে বসবাস করতেন সেন্ট ভ্যালেন্টাইন। তিনি ছিলেন একজন খ্রিস্টান ধর্মযাজক ও চিকিৎসক। সেই সময় রোমের সম্রাট 2য় ক্লডিয়াস মনে করতেন অবিবাহিত সৈন্যরা যুদ্ধক্ষেত্রে বেশি সাহসী ও মনোযোগী হয়। তাই তিনি একটা কঠোর আইন জারি করেন, যেখানে সেনাবাহিনীর যুবকদের বিয়ে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়। সেন্ট ভ্যালেন্টাইন এই আইনকে অমানবিক ও অন্যায় বলে মনে করেন। তার বিশ্বাস ছিল ভালোবাসা এবং বিবাহ মানুষের মৌলিক অধিকার। তাই সম্রাটের নিষেধাজ্ঞা সত্ত্বেও তিনি গোপনে সৈন্যদের বিয়ে দিতে শুরু করেন। শুধু তাই নয়, তিনি মানুষের মধ্যে ভালোবাসা, সহানুভূতি এবং মানবিকতার বাণী প্রচার করতেন। এই কারণেই ধীরে ধীরে তিনি সাধারণ মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠেন। কিন্তু এই কাজ বেশি দিন গোপন থাকেনি। সম্রাট 2য় ক্লডিয়াস সেন্ট ভ্যালেন্টাইনের কর্মকাণ্ডের কথা জানতে পেরে তাকে গ্রেপ্তার করার নির্দেশ দেন। তাকে কারাগারে বন্দী করা হয় এবং শেষ পর্যন্ত মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়। তবে এই গল্পটা নিয়ে অনেকের মধ্যে দ্বিমত রয়েছে। অনেকে আবার বলেন, কারাবাসে থাকাকালীন সেন্ট ভ্যালেন্টাইন তার চিকিৎসা দক্ষতার মাধ্যমে এক কারারক্ষীর দৃষ্টিহীন মেয়ের চোখের দৃষ্টি ফিরিয়ে দিয়েছিলেন। এই অলৌকিক ঘটনায় অনুপ্রাণিত হয়ে সেই পরিবার সহ অনেকেই খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন। কারাবন্দী অবস্থায় ওই মেয়েটির সঙ্গে সেন্ট ভ্যালেন্টাইনের একটা ভালোবাসার সম্পর্কও তৈরি হয়েছিল। মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ঠিক আগে সেন্ট ভ্যালেন্টাইন মেয়েটিকে উদ্দেশ্য করে একটি চিঠি লেখেন। সেই চিঠির শেষে তিনি লেখেন, লাভ ফ্রম ইয়োর ভ্যালেন্টাইন। আর এই বাক্যটি পরবর্তীকালে হয়ে ওঠে বিশ্বব্যাপী ভালোবাসার প্রতীক। 14ই ফেব্রুয়ারি সেন্ট ভ্যালেন্টাইনের মৃত্যুদণ্ড কার্যকর হয়। তার এই আত্মত্যাগকে স্মরণ করে বহু বছর পরে 5ম শতাব্দীর শেষ দিকে পোপ গেলসিয়াস প্রথম দিনটিকে আনুষ্ঠানিকভাবে ভ্যালেন্টাইন্স ডে হিসেবে ঘোষণা করেন। উল্লেখযোগ্য বিষয় কি জানেন? সেন্ট ভ্যালেন্টাইন কখনো ব্যক্তিগত মানবপ্রেমের প্রচার করেননি। তার ভালোবাসা ছিল মানবতার প্রতি, জাতি, ধর্ম, শ্রেণীর ঊর্ধ্বে। সময়ের সঙ্গে সঙ্গে সেই মানবপ্রেমের ধারণাই বিবর্তিত হয়ে আজকের রোম্যান্টিক ভ্যালেন্টাইন্স ডেতে রূপ নিয়েছে। এই কারণেই ভ্যালেন্টাইন্স ডে শুধু উপহার বা গোলাপ দেওয়ার দিন নয়, এটা প্রতিবাদ এবং নিঃস্বার্থ ভালোবাসার ইতিহাসকে স্মরণ করারও একটা দিন। এখনকার প্রজন্মের বাঙালি যুগলদের কাছে ভ্যালেন্টাইন্স ডে মানে ভিক্টোরিয়া কিংবা নন্দন চত্বরে একটু ঘোরাঘুরি কিংবা কোনো রেস্টুরেন্টে একান্ত সময় কাটানো। কিন্তু সিঙ্গেল ছেলেরা কি করছে আজকের দিনটায়? আপনাদের সেই কথাই শোনাতে আসছে শুভম ওরফে বং শর্টস। ভ্যালেন্টাইন ডে আসছে, কিন্তু সিঙ্গেল ছেলেদের জীবনে ভ্যালেন্টাইন ডে মানে কি? বিরিয়ানিতে এলাচ আর সিঙ্গেলদের জীবনে প্রেম দুটোই সেম, কোনো ভূমিকা নেই, কোনো ইম্পর্টেন্স নেই। কি করতে পারি বলুন? আমাদের জীবনে সবকিছু আছে, ওয়ার্ক প্রেশার, বসের বকুনি, প্রেমিকার ন্যাকামি। এটা কি বলে ফেললাম আমি? প্রেম কোথায়? নেই তো, শূন্য, ফাঁকা, জীবনটা কেমন অসহায়, একা একা লাগে। কিন্তু ভ্যালেন্টাইন ডে নিয়ে আমার তো কোনো উৎসাহ নেই। কিন্তু বাড়িতে জিজ্ঞেস করে মা বারবার বলে যে, বাবু তোর কি হবে জীবনে, কি হবে তোর? তোর পিস্তুত দাদা বাচ্চার ক্লাসের নোট জেরক্স করাচ্ছে রোজ, আর আমরা তোর বিয়ের কার্ড ছাপাতে পারলাম না। এই দুঃখ কোথায় রাখবো? প্রেম কর, একটা প্রেম কর। আমি তখন বলি যে কি করে প্রেম করব? যখন করার বয়স ছিল তখন বারণ করতে মেয়েদের সঙ্গে মিশতে। অল বয়েজ স্কুলে পড়িয়েছিলে, জীবনে কোনো বান্ধবী জোটেনি। সারা জীবন শুধুমাত্র আমি অভিষেককে চিনেছি। অভিষেকটা কি জিনিস হয় আমি জানতে পারিনি। সেই জন্য এখন আমি একলা। ভ্যালেন্টাইন ডে নিয়ে আমার কোনো উৎসাহ নেই। কিন্তু ওই বাড়িতে বলবে, খিরে বাবু আজকে তোদের ওভার টাইম হবে না অফিসে? সবাই তো আজকে নাকি ঘুরতে যাবে, বেড়াতে যাবে, বান্ধবীদের হাত ধরে সিনেমা দেখবে, আর তুই তাড়াতাড়ি বাড়ি চলে আসবি। আমি জানি না কি বলবো, আমার না বলার মতন কিছু থাকে না। সেজন্য আমি ঠিক করেছি এইবার আমি ভ্যালেন্টাইন ডেতে দেরি করে বাড়ি ফিরবো। এমনকি বস তো বলে যে যাও যাও আজকের দিনে এনজয় করো, আমিও এনজয় করবো, কিন্তু আমার তো এনজয় করার মতন কিছু নেই। কিন্তু না, এই ভ্যালেন্টাইন ডেতে
আমি সিঙ্গেল ছেলে হয়ে একটা প্রতিজ্ঞা করছি, প্রমিস করছি যে আমি এনজয় করব। হ্যাঁ, সিঙ্গেলদেরও ভ্যালেন্টাইন ডেতে এনজয় করবার সব রকমের রাইট আছে, অধিকার আছে। ইয়েস, আমি সকালবেলা ঘুম থেকে উঠবো, নিয়ে চান টান করে ফ্রেশ হয়ে পার্কে যাব। পার্কে গিয়ে একটা বেঞ্চিতে বসবো, একলা একলাই। কিছুক্ষণ পরে একটা কাপেল এসে আমার পাশে বসবে, কারণ অন্য বেঞ্চগুলো সব ভর্তি হয়ে গেছে। আমার দিকে তাকাবে বিরক্তিকর ভাবে। আমি চুপচাপ তাদেরকে দেখবো, যতক্ষণ পর্যন্ত ওরা প্রচন্ড বিরক্ত না হচ্ছে আমি উঠবো না। যেই হয়ে যাবে আমি উঠে যাব, আমি আর একটা অন্য বেঞ্চিতে গিয়ে বসবো। সেখানে আবার কিছুক্ষণ পরে আর একটা কাপেল এসে বসবে, আমি তাদের দিকে তাকাবো, ওরা বিরক্ত হবে, আমি আবার উঠে যাব। এইভাবে আমি পার্কের প্রত্যেকটা বেঞ্চিতে গিয়ে বসবো, ততক্ষণ না প্রত্যেকটা কাপেল আমাকে দেখে বিরক্ত হচ্ছে। তারপর আমি পার্ক থেকে বেরিয়ে চলে যাব। সেটা হবে আমার পার্কে প্রেমের প্রথম পর্ব। তারপরে আমি চলে যাব সিনেমা হলে। সিনেমা হলে সেদিনকে সিঙ্গেলদেরকে ঢুকতে দেবে কি? একটা সিটও কি ফাঁকা পাওয়া যাবে? সব তো জোড়ায় জোড়ায় বসে থাকবে। কিন্তু না, আমি একদম একটা মিডল সিটে বসবো। যদি বেশি টাকা দিয়ে টিকিট কেটে হয় তাও বসবো, আমি একলাই বসবো। চারিদিকে সব কাপেলরা, তারা সব বড় বড় টাবে পপকর্ন কিনবে, আর আমার তো পপকর্ন শেয়ার করার মতন কেউ নেই। সেই জন্য ওরা যখন পপকর্ন খাবে, প্রেম করবে, পপকর্ন গুলো উড়ে উড়ে আমার কোলে এসে পড়বে, আমি সেই পপকর্ন গুলোই খাবো। বিনা পয়সায় আমার পপকর্ন খাওয়া হয়ে যাবে, তবু আমি প্রেম করব না। সিনেমা হলে আমি এইভাবেই এনজয় করব। এরপর যাবো আমি কোনো রেস্টুরেন্টে একলা একলা। লাইন থাকবে লম্বা, আমাকে বলবে যে ওয়েট করুন, একজনের বসার মতন জায়গা নেই, সব জোড়ায় জোড়ায় এসছে, কাপেলরা এসছে। ওয়েট করবো, দাঁড়াবো, দরকার হলে আমি এগ রোল খাবো। বাকি সবাই রোল শেয়ার করে করে খাবে, ছেলে মেয়েরা। কিন্তু আমার রোলে কামড় বসাবার মতন কেউ নেই জীবনে। সেজন্য আমি এগ রোলের সসটা নিজের গায়ে লাগাবো, শর্টে লাগাবো, কলারে লাগাবো, নিয়ে বাড়িতে গিয়ে বলবো, দেখো মা, লিপস্টিকের দাগ লেগেছে। ওটাই আমার জীবনের সাকসেস, বিশ্বাস করুন। সিঙ্গেল ছেলেদের জীবনে ওটাই সাকসেস, টমেটো সসের দাগ। এছাড়া জীবনে আর কিছু নেই, নেই, ফাঁকা ফাঁকা যাচ্ছে। সরস্বতী পুজো, ভ্যালেন্টাইন, কি জন্য এতগুলো পাঞ্জাবি কিনেছি? হলুদ পাঞ্জাবি। কি হবে হলুদ পাঞ্জাবি কিনে? আমার তো কেউ বলবে না আমাকে যে শাড়ির কুচিটা ধরো, ধরতে পারবো না। আমি শুধু জীবনের একাকিত্ব ধরে ধরে ঘুরে বেড়াচ্ছি। আবার হ্যাঁ, সময়টা বল, এই বলা হয়নি, সময়টা আমার কলেজেই পড়তো, অনেকদিন পরে ফোন করেছে, ফেব্রুয়ারি মাসে আসছে, সময়টা ফোন করেছে, তার মানে নিশ্চয়ই ভালো কিছু একটা হবে। হ্যাঁ হ্যাঁ, সময়টা বল 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 বল, কি দেখা করবি, বল না বল না। কেন বান্টির ফোন নাম্বার তোর চাই কেন? হ্যাঁ, বান্টি সিঙ্গেল। সময়টা আমাকে ফোন করে বান্টির ফোন নাম্বার চাইছে, কিন্তু আমার সঙ্গে প্রেম করবে না। এ আমার কি জীবন? এরকম সিঙ্গেল জীবন আমি চাই না। এবার একটু ইতিহাসের দিকে ফেরা যাক। এক হিন্দু নারীকে সতীদাহের হাত থেকে রক্ষা করে তাকে নতুন করে বিয়ে করেছিলেন কলকাতার প্রতিষ্ঠাতা জোব চার্নক। হ্যাঁ, ঠিকই শুনলেন, যে মানুষটার হাত ধরে একদিন সুতানুটি, গোবিন্দপুর ও কলিকাতা গ্রাম মিলিয়ে তৈরি হয়েছিল আজকের এই তিলোত্তমা কলকাতা, সেই মানুষটাই একটা সময় একটা মেয়েকে বাঁচানোর জন্য লড়ে গিয়েছিলেন পুরো সমাজের বিরুদ্ধে। বিয়ের পর জোব চার্নকের স্ত্রীর নাম হয় মারিয়া। তবে চার্নক কখনো তাকে জোর করে ধর্মান্তরিত করেননি, বরং স্ত্রীর প্রভাবে তিনি হিন্দু রীতিনীতি ও সংস্কৃতির প্রতি সম্মান দেখাতে শুরু করেন। জোব চার্নকের জীবন ও কলকাতা শহরের পত্তনের গল্প নিয়ে পায়ে পায়ে হিস্ট্রিতে আসছে ঝিলম।
আমার পিছনে যে আটকোনা ইমারতটি দেখছেন, এটি কিন্তু কোনো জেসে ইমারত নয়। আমাদের এই প্রাচীন শহর কলকাতার সঙ্গে যার নামটি ওতপ্রোতভাবে যুক্ত, এই ইমারতের ভেতরে শায়িত আছেন তিনি, তার নাম জোব চার্নক। জোব চার্নকের যে সমাধি এখন এখানে দেখতে পাওয়া যায়, সেটি গিয়েছে বিভিন্ন সংস্কারের মধ্যে দিয়ে। তবে 1694 সালে এটি তৈরি করেন চার্নকেরই জামাই স্যার আয়ার চার্লস। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা একেবারে জোব চার্নকের চিরসজ্জার ঠিক সামনে। আর আমার পিছনে যে কালো কালো দুটো ট্যাবলেট আপনারা দেখতে পাচ্ছেন, এগুলোকে গ্রানাইট শিলা ভেবে একদম ভুল করবেন না। আসলে একজন জিওলজিস্ট এখানে এসেছিলেন এবং তিনি পরীক্ষা নিরীক্ষা করে বের করেন যে এই পাথরটা কোনো সাধারণ পাথর নয়। এটা আনা হয়েছিল চেন্নাই সংলগ্ন কোনো এক জায়গা থেকে, এবং ততদিন পর্যন্ত কেউ এই পাথরের সঠিক নাম না জানায় তিনি এটার নামকরণ করেন চার্নাকাইট। এমন ঐতিহাসিক সমাধিস্থলের সামনে দাঁড়িয়ে যদি 350টা বছর পিছিয়ে যাওয়া যায়, তাহলে আমরা দেখতে পাবো এই বাংলায় একটু একটু করে ঢুকছে বিদেশিরা। একদম প্রথমে পর্তুগিজরা, তারপর ডাচেরা, আর সর্বশেষ ইংরেজরা। ঐতিহাসিক পুঁথি ঘেটে দেখা গেছে 1658 সালে জোব চার্নক কাশিমবাজার কুঠিতে চাকরি করতেন। তার মাইনে কত ছিল জানেন? বছরে 20 পাউন্ড। 1686 সালে জোব চার্নকের কর্মস্থল হয় হুগলি জেলায়। হ্যাঁ, তিনি বদলি হয়ে ওই জেলাতে চলে যান। আর এই সময় বাংলা শাসন করছেন নবাব শায়েস্তা খান। এই শায়েস্তা খাঁ কিন্তু আবার জেসে লোক ছিলেন না, ইনি ছিলেন সম্রাট ঔরঙ্গজেবের সম্পর্কে মামা, এবং তিনি যে খাজনাটি আদায় করতেন তাতে তার বিশেষ মন ভরত না। তাই মাঝে মধ্যে স্বাদ বদলাতে তিনি একটু ইংরেজদের ওপর হম্বিতম্বি করতেন। উদ্দেশ্য একটাই, একটু টাকা কামানো। জোব চার্নক দেখলেন যে এ তো মহা বিপদ, এ তো থেকে থেকেই বিরক্ত করে। তা এই বিরক্তি থেকে বাঁচার উপায় কি? তিনি ঠিক করলেন তিনি মাদ্রাজে তার উপরওয়ালাদের একটি চিঠি দেবেন। চিঠির উদ্দেশ্য কি না, সৈন্য সামন্ত বাড়াতে হবে, না হলে এই বিপদ থেকে মুক্তি পাওয়া সহজ হবে না। যেমন বলার তেমন কাজ। জোব চার্নক লিখে ফেললেন চিঠি, আর সেই চিঠি অনুযায়ী মাদ্রাজ থেকে আসতে লাগলো সৈন্য সামন্ত। কিন্তু তাদের আশা দেখে হুগলিতে নবাবের যে ফৌজদাররা ছিল তারা একটু ভয় পেয়ে গেল। তারা ভাবলো এ তো ঠিক বুঝছি না। তখন তারা করলো কি, এখানকার সাধারণ লোকজনকে বলে দিল, এই ইংরেজ সৈন্যদের কিচ্ছু বিক্রি করবে না। হুগলি জেলার ফৌজদারদের মতিগতি দেখে ইংরেজ সৈন্যরা গেল রেগে। তারা যাচ্ছে তাই করে তছনছ করতে লাগলো চারিদিক। আর জোব চার্নক বুঝলেন এমন অরাজকতা, এমন বিরক্তিকর পরিবেশে কাজ চালানো যাবে না। তাই তিনি সেখান থেকে পাততাড়ি গোটালেন। পাততাড়ি তো গুটোলেন, কিন্তু যাবেন কোথায়? জোব চার্নক চলে গেলেন বালেশ্বর। বালেশ্বর যাওয়ার পথেই পড়লো সুতানুটি বলে একটি জায়গা। সেখানে থাকলেনও কিছুদিন। শেষমেশ কোম্পানির জাহাজ তাদের টেনে নিয়ে চলল মাদ্রাজে। ইংরেজরা মাদ্রাজের পথে পাড়ি দিলেন বটে, কিন্তু ওদিকে ব্যাপারটা খুব একটা ভালো লাগলো না তখনকার দিল্লির নবাব ঔরঙ্গজেবের। কারণ তিনি লক্ষ্য করলেন বাংলায় এবার পর্তুগিজদের দাপট বাড়তেই থেকেছে। তখন কি করবেন? তিনি আবার ইংরেজদেরকে আদেশ দিলেন, তোমরা বাংলায় ফেরো। তার কারণ, নালে পর্তুগিজরা ঢুকে পড়বে, আর কোনো কারণ নেই। অবশেষে এলো 1690 সাল। চার্নক ফিরলেন এই বাংলারই বুকে, এবং এলেন কোথায়? কলকাতায়। লালমুখো সাহেবদের আগমন দেখতে ভিড় করে এলো স্থানীয় লোকজন। কিন্তু তারা কি কেউ একবারও ভেবেছিল যে এই ছোট্ট বিন্দু থেকে ইংরেজ তার শাসন বিস্তার করবে এই গোটা দেশে? আশা করি আপনাদের এই পর্বটা খুব ভালো লেগেছে। আমরা ফিরতে থাকবো ইতিহাসের এমনই ছেঁড়া ছেঁড়া টুকরো টুকরো পাতা নিয়ে। আর সঙ্গে থাকবেন আপনারা। কেমন লাগলো আপনাদের এই এপিসোডটা, আর আপনারা আরও কি দেখতে চান জানাতে পারেন আমাদের ইমেল আইডিতে। আর সেই সঙ্গে চোখ রাখবেন ডিডি বাংলার সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। আমাদের নতুন নতুন শো আপনাদের ভালো লাগবেই। এবার আসি সম্প্রতি ঘটে যাওয়া কিছু বিষয়ের ব্যাপারে।
2026 সালের 1 ফেব্রুয়ারি 2026-27 অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বিকশিত ভারতের লক্ষ্যকে সামনে রেখে এবারের বাজেটে প্রযুক্তি, কৃষি এবং পরিকাঠামো উন্নয়নের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বিদেশে পড়াশুনো, কৃষকদের সহায়তায় ভারত বিস্তার, এআই টুল, স্বাস্থ্য খাতে বায়োফার্মা শক্তি প্রকল্পে বড় বরাদ্দ, শিক্ষা ও তরুণদের জন্য নতুন হস্টেল ও ইউনিভার্সিটি টাউনশিপ এবং প্রতিরক্ষায় আত্মনির্ভরতার উপর জোর, সব মিলিয়ে ডিজিটাল ও দক্ষ ভারত গঠনের দিকেই এই বাজেটের মূল লক্ষ্য। তবে এবার বাজেটের অন্যতম চমক হলো ভারতের অরেঞ্জ ইকোনমি বা সৃজনশীল অর্থনীতির উপরে মনোযোগ, যা সরাসরিভাবে দেশের কন্টেন্ট ক্রিয়েটর এবং ডিজিটাল শিল্পীদের জন্য নিয়ে এসেছে সুসংবাদ। মূল ধারায় পেশা হিসেবে কন্টেন্ট ক্রিয়েশনকে এবছর স্বীকৃতি দিয়েছে ভারত সরকার। অর্থমন্ত্রী ঘোষণা করেছেন যে দেশ জুড়ে 15,000টি মাধ্যমিক স্কুল এবং 500টা কলেজে AVGC কন্টেন্ট ক্রিয়েটর ল্যাব তৈরি করা হবে, যেখানে শেখানো হবে অ্যানিমেশন, ভিজুয়াল এফেক্টস, গেমিং ও কমিক্স। IICT মুম্বাইয়ের তত্ত্বাবধানে তৈরি হতে চলেছে এই ল্যাবগুলো। এদের লক্ষ্য হবে আগামী প্রজন্মের জন্য এডিটিং, গ্রাফিক্স এবং ডিজিটাল স্টোরি টেলিং এর মতো দক্ষতা স্কুল স্তর থেকেই তৈরি করা। এছাড়াও ন্যাশনাল ডেস্টিনেশন ডিজিটাল নলেজ গ্রিড তৈরির প্রস্তাবও দেওয়া হয়েছে এই বাজেটে। এর মাধ্যমে ট্রাভেল ব্লগার এবং সংস্কৃতি নিয়ে কাজ করা ক্রিয়েটাররা ভারতের পর্যটন কেন্দ্র ও প্রত্নতাত্ত্বিক স্থানগুলো নিয়ে কন্টেন্ট তৈরির ক্ষেত্রেও বিশেষ সুবিধা পাবেন। সহজ কথায় সরকার চাইছে কন্টেন্ট ক্রিয়েশন এখন আর শুধু শখ না থেকে একটা দক্ষ পেশা বা শিল্প হয়ে উঠুক। সাম্প্রতিক সময়ে আর একটা ঘটনাও উল্লেখযোগ্য, আর তা হলো ভারত ট্যাক্সি। ওলা উবারের অস্বস্তি বাড়িয়ে ভারতে পথ চলা শুরু করলো ভারত ট্যাক্সি। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাত ধরে বৃহস্পতিবার লঞ্চ হলো এই প্ল্যাটফর্ম। সহকার ট্যাক্সি সমবায় মালিকানাধীন এই প্ল্যাটফর্মে চলাফেরা কোনো কমিশনের ভিত্তিতে নয়, উপযুক্ত ভাড়ার ভিত্তিতে কাজ করবে। অন্যদিকে গ্রাহকরাও ভাড়ার ক্ষেত্রে পাবেন স্বচ্ছতা। আপাতত শুধুমাত্র দিল্লি এনসিআরে এই পরিষেবা চালু থাকলেও আগামী কয়েক মাসে এই পরিষেবা অনেক রাজ্যেই চালু হয়ে যাবে বলেই জানাচ্ছেন অমিত শাহ। খেলার জগতেও সাম্প্রতিক সময়ে ঘটেছে বেশ কিছু উল্লেখযোগ্য ঘটনা। ফাইনাল ম্যাচে বৈভব সূর্যবংশীর তাণ্ডবে ষষ্ঠবারের মতো বিশ্বকাপ জিতল ভারতের অনূর্ধ্ব-19 ক্রিকেট দল। ইংল্যান্ডের বিরুদ্ধে ফাইনালে বৈভবের 80 বলে 175 রানের সৌজন্যে টিম ইন্ডিয়া 100 রানে হারায় ইংল্যান্ডকে। এরপর যদি চোখ রাখি উইমেন্স প্রিমিয়ার লিগে, সেখানে ফের একবার ইতিহাস গড়ল RCB মেয়েরা। দ্বিতীয়বারের মতো উইমেন্স প্রিমিয়ার লিগ জিতল স্মৃতি মান্ধানার দল। দিল্লি ক্যাপিটালসকে 6 উইকেটে হারিয়ে নিজেদের দ্বিতীয় WPL শিরোপাও জিতে নিল RCB উইমেন্স। এবার এই সময়টায় একদিকে যেমন উইন্টার অলিম্পিক চলছে, তেমনি অন্যদিকে চলছে T20 ওয়ার্ল্ড কাপ। তবে এই বিশ্বকাপে বাংলাদেশ অংশগ্রহণ করেনি। আগামীকালই খেলা রয়েছে ইন্ডিয়া ও পাকিস্তানের। আগামীকালের কথা যখন বললামই, তাহলে কথা বলা দরকার গতকাল নিয়েও। গতকাল অর্থাৎ 13 ফেব্রুয়ারি পালিত হলো বিশ্ব বেতার দিবস। প্রতি বছরের মতো এই বছরও বেতার দিবস উপলক্ষে একটা বিশেষ থিম রাখা হয়েছিল। এবারের থিম ছিল নতুন বিশ্ব, নতুন রেডিও। 60-70 দশকে যখন যোগাযোগের অন্য কোনো মাধ্যম ছিল না, তখন শহর থেকে প্রত্যন্ত গ্রামে বিনোদন এবং বার্তা পৌঁছানোর একমাত্র ভরসা ছিল এই রেডিওই। 2010 সালে স্পেনের প্রস্তাব এবং 2011 সালে ইউনেস্কোর ঘোষণার পর 2012 সাল থেকে জাতিসংঘের উদ্যোগে বিশ্বজুড়ে এই দিনটি পালিত হয়ে আসছে। মত প্রকাশের স্বাধীনতা এবং শিক্ষার প্রসারে রেডিওর গুরুত্ব তুলে ধরাই এই দিবসের মূল লক্ষ্য। রেডিও বা টিভির মতো গণমাধ্যমে ভাষার গুরুত্ব অপরিসীম। আমাদের প্রাণের ভাষা বাংলা ভাষার কিছু শব্দ নিয়ে মজার খেলায় আপনাদের সামনে আসছে তন্ময় শব্দবাজি সেগমেন্টে। জীবনানন্দের কবিতার লাইন ধার করে বলতে ইচ্ছে করছে, 1000 বছর ধরে পথ হাঁটিতেছি বাংলার পথে। এবং এই যে বাংলার পথে ঘাটে হাঁটতে হাঁটতে যেখানে যেখানে পৌঁছাচ্ছি, অর্থাৎ বাংলার গ্রাম, বাংলার কোনো জনপদ, বাংলার কোনো মফস্বল, বাংলার কোনো শহর, এই এত এত জায়গায় শত শত বছর ধরে যত বাঙালি থেকেছেন, তারা কখনো না কখনো কোনো না কোনো সময় নিশ্চয়ই তারা এমন অনেক কথা বলেছেন যে কথাগুলো কোনো একটা সময় সত্য, পরবর্তীকালে সেগুলো মানুষের কাছে নীতি কথার মতো হয়ে গেছে। একজনের অভিজ্ঞতা পরবর্তীকালে আরও একজনের কথা হয়ে দাঁড়িয়েছে। এই যে একজনের নীতিকথা পরবর্তীকালে কথা হয়ে গেল, অর্থাৎ এই যে প্রবাদের জন্ম নিল, এই প্রবাদ নিয়েই আজকের শব্দবাজি বিভাগ। বাঙালির কাছে প্রবাদ অত্যন্ত পরিচিত, আমাদের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকেরও কোনো কোনো জায়গায় সিলেবাসে থাকে। তার বাইরে রোজকার জীবনে কি আমরা বাংলা প্রবাদ ব্যবহার করি? যেমন মশা মারতে কামান দাগা, কিংবা চোর পালালে বুদ্ধি বাড়ে। এই জাতীয় যে প্রবাদ, যেগুলো অভিজ্ঞতার নিরিখে তৈরি হওয়া, তার মধ্যে কয়েকটার কিছু গল্প রয়েছে। যেমন একটা গল্প আপনাকে বলি। এই যে ধরুন আমরা বলি যে বাঘে ছুলে 18 ঘা, সত্যি কি বাঘে ছুলে 18 ঘা হয়? কেন 18?
কেন সেটা 15 নয় বা 20 কেন সেটা নয়, তার একটা গল্প রয়েছে, বলি আপনাকে। বাঘের সামনের পায়ে 5 আর 5-এ 10টা আঙুল থাকে, আর পিছনের পায়ে 4 আর 4-এ 8টা আঙুল। তাহলে যোগ করলে কত হচ্ছে? 18। এই যে 18, তার মানে হচ্ছে বাঘ যখন ঝাঁপিয়ে পড়ছে কারো গায়ে, তখন যেন বাঘ পুরোপুরি তাকে ছুঁয়ে দিচ্ছে। তাই 10 আর 8 সামনে আর পিছনে, এই যে মিলিয়ে হলো 18। এই জন্যই বলা হয় বাঘে ছুঁলে 18 ঘা। সাধারণ অঙ্কের ব্যাপার, কিন্তু পুলিশ ছুঁলে কেন 36 ঘা? না, এটার উত্তর এখনো পর্যন্ত জানি না। শব্দবাজি বাংলা শব্দের খেলার আজকের পর্বে বাংলা প্রবাদের গল্প শোনাচ্ছি আপনাকে। 19বিংশ শতাব্দী, বলা যায় মোটামুটি 1800 থেকে 1900-এর মাঝামাঝি এরকম একটা সময়, একটা প্রবাদ বাঙালির মধ্যে প্রচণ্ড প্রচলিত ছিল, যা আজ আর শুনতে পাওয়া যায় না। প্রবাদটা এরকম: জাত মারল 3 সেনে। কিন্তু এই 3 সেনের মধ্যে 3 জনই যে সেন বা সেন পদবীর বাঙালি তা কিন্তু নয়। এই জাত মারল 3 সেনের প্রথম সেন, তা হচ্ছে ইষ্টি সেন। ইষ্টি সেন না, এরকম কোনো সেন কিন্তু কোনো কালে ছিলেন না। আসলে তা হলো ইংরেজি শব্দ স্টেশন, যাকে তখনকার বাঙালি উচ্চারণে করা হয়ে গিয়েছিল ইষ্টি সেন। আসলে এই গল্পটা শুধু সেরকম সময়ে যখন ভারতীয় রেল আস্তে আস্তে চারদিকে ছড়িয়ে যাচ্ছে, এবং এইরকম একটা সময় স্টেশন বা স্টেশন এমন একটা জায়গা ছিল যেখানে বহু ধর্মের, নানা ধর্মের মানুষ একসঙ্গে জাত পাত মিলিয়ে সেখানে এসে জড়ো হতেন। তারা ট্রেনে চড়তেন, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতেন। ফলে তখনকার রক্ষণশীল সমাজে জাত হারানোর ভয় ছিল স্টেশনে গেলে। তাই জাত মারল 3 সেনের প্রথম সেন ছিল ইষ্টি সেন বা স্টেশন। দ্বিতীয় সেন ছিল উইলসন বা উইলসনের হোটেল। উইলসনের হোটেল, যা আজকে গ্রেট ইস্টার্ন হোটেল, সেই হোটেলটার একসময় নাম ছিল উইলসনের হোটেল। এবং সেই হোটেল মানে বুঝতেই পারছেন, তখনকার নব্য বাবু সমাজ বা তখনকার বাঙালি আস্তে আস্তে ইউরোপীয় আদব কায়দায় অভ্যস্ত হচ্ছে, তার নানা রকম খাবার খেতে যেত সেই সমস্ত হোটেলগুলোতে, বিশেষ করে উইলসনের হোটেলে। এবং সেখানে কি যা যা খেত তারা, তখনকার বাঙালি সমাজে সেগুলো খানিকটা নিষিদ্ধ, খাবার এবং পানীয় দুই মিলিয়ে। ফলে সেখানেও জাত যাওয়ার ভয় ছিল। তাই জাত মারল 3 সেনের দ্বিতীয় সেন ছিল উইলসনের হোটেল। আর তৃতীয় সেন, এখানে একজন বাঙালি ভদ্রলোক, তিনি কেশবচন্দ্র সেন। কেন কেশবচন্দ্র সেন? কারণ ব্রাহ্ম সমাজের যে আন্দোলন, যে পথ চলা, যে এগিয়ে যাওয়া, তাকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন কেশবচন্দ্র সেন। ফলে তখনকার বাঙালি সমাজে যে ভগবানের ধারণা ছিল, যে ঈশ্বরীয় ধারণা ছিল, তা অনেকটা বদলে যাচ্ছিল। যেন জাত বলে যে ধারণা ছিল তা সম্পূর্ণ বদলে যাচ্ছিল। ফলে কেশবচন্দ্র সেন হলেন তৃতীয় সেন। জাত মারল 3 সেনে, এই প্রবাদ আজ আর বাংলাতে আমরা শুনতে পাই না। কিন্তু হারিয়ে যাওয়া এই প্রবাদের গল্প শুনে বুঝতেই পারছেন একটা সময় বাংলা কত রকমের নানান অভিজ্ঞতা প্রবাদে ভরা ছিল। গত পর্বে যে খেলাটা খেলেছিলাম তার নাম ছিল খাবলি। কোনো কোনো জায়গায় খাবলে খেয়ে নিয়েছি, অর্থাৎ শূন্যস্থান তৈরি হয়েছে। এবং এই পর্বে যেহেতু বাঙালির প্রবাদ নিয়ে কথা বললাম, তাই প্রবাদ আর খাবলি মিলিয়ে একটা প্রবাদ খাবলি খেলা দিচ্ছি। খেলাটা কিরকম? এই পর্বে আমি যেটা করতে চলেছি, কিছু বাংলা প্রবাদের কোনো কোনো অংশ খাবলে খেয়ে নিয়েছি। যেমন ধরুন এই যে 4 শব্দের প্রবাদ, যে যে অংশ খাবলে খেয়ে নিয়েছি, আপনি ঠিকমতো দেখলেই বুঝতে পারবেন এখানে একটাই প্রবাদ হতে পারে, মশা মারতে কামান দাগা। তা এই যে মশা মারতে কামান দাগা, কোনো ছোট্ট একটা কাজের জন্য বিশাল বড় একটা আয়োজন, যা অনর্থক, হাস্যকর, সেটা বোঝায় এই প্রবাদটা। এইরকমভাবে যদি আমি পরপর 3টে প্রবাদ দিই প্রবাদ খাবলিতে, 3টে প্রবাদ, বেশ কিছু শব্দের প্রবাদ, যার কোনো কোনো অংশ আমি খাবলে খেয়ে নিয়েছি, তিনটে প্রবাদ চেনা মাত্র আপনাকে উত্তর লিখে পাঠাতে হবে ইমেল করে এই নিচে দেওয়া ইমেল আইডিতে। যারা ঠিক উত্তর দেবেন তাদের নাম আমরা পরের সপ্তাহে দেখাবো। চলুন একবার দেখে নেওয়া যাক গত সপ্তাহে সঠিক উত্তরদাতাদের নাম। আপনাকে নিশ্চয়ই মনে করাতে হবে না যে ডিডি বাংলা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল আপনি যেন ফলো করেন, এবং তার সঙ্গে সঙ্গে কেমন লাগছে পুরো অনুষ্ঠান, বিশেষ করে শব্দবাজি, সেটাও জানাতে ভুলবেন না কমেন্টে। দেখা হচ্ছে বাংলা শব্দের গল্প নিয়ে, বাংলা শব্দের মজাদার খেলা শব্দবাজি নিয়ে। এত কিছু নিয়ে যখন কথা বললামই, তখন আজকের দিনে ভারতবর্ষের বুকে ঘটে যাওয়া সবচেয়ে দুঃখজনক ঘটনাটা নিয়ে কথা না বলাটা অপরাধ। ক্যালেন্ডারের পাতায় 14 ফেব্রুয়ারি তারিখটা বিশ্বজুড়ে ভ্যালেন্টাইন্স ডে বা ভালোবাসার দিন হিসেবে পরিচিত, কিন্তু ভারতের ইতিহাসে এই দিনটাই পরিচিত ব্ল্যাক ডে হিসেবে। 2019 সালের এই দিনেই জম্মু এবং কাশ্মীরের পুলওয়ামায় এক ভয়াবহ আত্মঘাতী জঙ্গি হামলায় 40 জন সিআরপিএফ জওয়ান শহীদ হন। জৈশ-ই-মোহাম্মদের আদিল আহমেদ দার নামের এক স্থানীয় জঙ্গি
বিস্ফোরক ভর্তি গাড়ি নিয়ে সিআরপিএফ এর কনভয় ধাক্কা মারে, যা জম্মু শ্রীনগর জাতীয় সড়ক দিয়ে যাচ্ছিল। এই বর্বরোচিত হামলার জবাবে ভারত সরকার কঠোর পদক্ষেপ গ্রহণ করে। পাকিস্তানকে দেওয়া মোস্ট ফেভার্ড নেশন তকমা প্রত্যাহার করা হয় এবং পাকিস্তানি পণ্যের ওপর 200% শুল্ক আরোপ করা হয়। এর ঠিক 12 দিন পর 26শে ফেব্রুয়ারি ভারতীয় বায়ুসেনা অপারেশন বান্দার পরিচালনা করে। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বালাকোটে জৈশ-ই মোহাম্মদের জঙ্গি ঘাঁটিতে মিরাজ 2000 যুদ্ধবিমান দিয়ে বোমা বর্ষণ করা হয়, যাতে বহু জঙ্গি নিহত হয় বলে জানা যায়। এর পরের দিন পাকিস্তান পাল্টা আঘাত হানার চেষ্টা করলে আকাশপথে দুই দেশের লড়াই বাধে। এই সময় উইং কমান্ডার অভিনন্দন বর্তমান পাকিস্তানের হাতে বন্দী হন, তবে তীব্র চাপের মুখে 1 মার্চ তাকে মুক্তি দেওয়া হয়। পুলওয়ামা হামলার 5ম বার্ষিকীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ গোটা দেশ শহীদ বীর জওয়ানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। দেশের সুরক্ষায় তাঁদের এই আত্মত্যাগ ভারতবাসী সর্বদা শ্রদ্ধার সাথে স্মরণ করবে। এই ছিল আজকের যত কাণ্ড সোশ্যাল মিডিয়ায়। এভাবেই ফিরে আসবো ঠিক পরের সপ্তাহে একই সময়ে ডিডি বাংলার পর্দায়। কখনো আমি, ঝিলম, শুভম এবং তন্ময়। দেখুন যত কাণ্ড সোশ্যাল মিডিয়ায় প্রতি শনিবার ঠিক এই সময়ে। ফিরে আসছি, সকলে ভালো থাকবেন।